আগামী ৫-৬ দিনের মধ্যে রাজনীতির চূড়ান্ত দফারফা হবে, এটা সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে। এতদিন আমরা বলছি, এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। প্রেস সচিব বলেছেন আগামী ৫-৬টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এর মানে ঘটনা যা ঘটার আগামী ৫-৬ দিনের মধ্যে ঘটবে। আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী গেরিলা প্রশিক্ষণ নিয়েছে, যাদের প্রধান উদ্দেশ্য দেশের ভেতর বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার সবুজ সংকেত পাওয়ার পর তারা ঢাকা দখলের পরিকল্পনা করেছিল বলে জানা যায়। সময় তখন বাড়ি ছিল মধ্যরাতের দিকে। হঠাৎ করেই পুলিশের বিশেষ শাখা এসবি থেকে পাঠানো এক চিঠি, আর সেখান থেকে মুহূর্তে বদলে গেল পুরো প্রেক্ষাপট। ভয়াবহ বিপদের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। সর্বোচ্চ সতর্কতায় পুলিশ। প্রশ্ন হচ্ছে, কি ছিল সেই চিঠিতে? কেন সর্বোচ্চ সতর্কতায় পুলিশ? আর কোন বিপদের সামনে দাঁড়িয়ে পুরো বাংলাদেশ? আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন, যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতে কি করছে? শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে। যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে, তার প্ল্যান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে। সম্প্রতি একটা ফেসবুক স্ট্যাটাসে বোমা ফাটালেন এনসিপির আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আগামী ৫-৬ দিনের মধ্যে রাজনীতির চূড়ান্ত দফারফা হবে, এটা সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে। এতদিন আমরা বলছি, এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। প্রেস সচিব বলেছেন আগামী ৫-৬টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এর মানে ঘটনা যা ঘটার আগামী ৫-৬ দিনের মধ্যে ঘটবে। কি ঘটবে? পুরো জাতির দৃষ্টি এখন আগামী ৫-৬ দিনের দিকে, টান টান উত্তেজনা। দর্শক সবাই সতর্ক। এই মুহূর্তে এই ক্রিটিক্যাল এই মোমেন্টে আমিরে জামাত হসপিটালে বেড়ে থাকবেন, এটা আমাদের জন্য আরো উদ্বেগের। কারণ দেশের এই ক্রান্তি লগ্নে তার সক্রিয় ভূমিকাটা দরকার ছিল। যাই হোক, সেখান থেকে তিনি দিক নির্দেশনা দিবেন আমরা বিশ্বাস করি। প্রেস সচিব আসলে তিনি প্রফেসর ইউনূসের প্রেস সচিব না, রাষ্ট্রের প্রেস সচিব, এটা বোঝা দেয়। অবশ্য তিনি যে পাওয়ার এক্সারসাইজ করেন এটা মোর দেন এনি আদার লিডার, এনি আদার মন্ত্রী আর উপদেষ্টা, অত্যন্ত পাওয়ারফুল। অতএব প্রেস সচিবের বক্তব্য খুবই সিগনিফিকেন্ট। আপনারা দেখেছেন লন্ডনে শিডিউল কোনো উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ছিল না, তারেক রহমানের সাথে বৈঠকে ছিল কে? ডক্টর খলিল রহমান। তিনি কিন্তু কাগজে কলমে উপদেষ্টা না, হাই রিপ্রেজেন্টেটিভ। এবং আরেকটা দায়িত্ব আছে কিন্তু ফর্মাল অ্যাডভাইজার না। এই শফিকুল আলম তিনিও কিন্তু অ্যাডভাইজার না, প্রেস সচিব, কিন্তু তার পাওয়ার, তার রিয়ালিটি আপনারা দেখেছেন লন্ডন বৈঠকে এই শফিকুল আলম থাকে। তিনি অত্যন্ত পাওয়ারফুল। অনেকে বলেন যে বাংলাদেশের ইতিহাসে শফিকুল আলমের সম পাওয়ারের কোনো প্রেস সচিব কখনো আসেনি। তিনি বলছেন আগামী ৫-৬টা দিন খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের সাথে বলছেন যে এই ৫-৬টা দিনে যা হওয়ার হবে। কি হবে দর্শক? এই ৫-৬ দিনে চূড়ান্ত হবে, মানে ৫ আগস্টের মধ্যে। চুপ্পু থাকবে কি থাকবে না এটা নিয়ে কেউ ফর্মাল আলোচনা করছে না, কিন্তু চুপ্পু থাকবে না এটা আমরা সময় হলে পাবেন। এই চুপ্পুকে লাথে দিয়ে তরুণ প্রজন্ম বের করবে, পিনাকিরা উদ্যোগ নেবেন। এখন এইটা কিন্তু আবার প্রকাশ্যে কেউ বলবে না। কিন্তু জুলাই সনদ হবে কি হবে না, হলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা, সংস্কার কতদূর যাবে, নির্বাচনের তারিখ আদৌ দিবেন কি দিবেন না, বা কি, এই বিষয়গুলোর একটা ক্লারিফিকেশন হবে। এই যে আমরা যেটা বলছি যে ২৯ সাল আগে নির্বাচন হবে না, সেটাও আপনারা বুঝতে পারবেন। নির্বাচনের তারিখ দিলেও বুঝতে পারবেন যে এগুলো সব ভুয়ো তারিখ। নির্বাচন আদৌ ২৯ সাল আগে হবে না। কারণ কি, যদি দেখেন ৫-৬ দিনের মধ্যে বিএনপি জামাত এনসিপি মৌলিকভাবে ঐকমত হয়েছে। জুলাই সনদ সবাই কার্যকরভাবে মেনে নিচ্ছে, সবাই সাইন করছে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যদি দেখেন বিএনপি জামাত এনসিপি চরমনের সব প্রথম সারি দল কনসেনসাসলি মেনে নিয়েছে, তাহলে বুঝবেন যে টাইমলি নির্বাচন হবে। আর যদি এই জায়গাটা না থাকে যে জুলাই সনদ অমুকের রাজি তমুকের রাজি, আমরা মানি না, এই চুপ্পুকে সারা এই করো সেই করো, এটা করতে হবে সেটা করতে হবে, এরকম কথাবার্তা যদি ৪-৫ দিন বা ৫-৬ দিনের মধ্যে চলতে থাকে, তাহলে বুঝবেন যে নির্বাচন ২৯ সালের পর। এটা আগামী 5-6 দিনে স্পষ্ট হবে। হয়তো নির্বাচন একটা তারিখ দিবে, কিন্তু ওই তারিখ ভুয়া, আগে বলে দিলাম। ওই তারিখ অনুযায়ী নির্বাচন করার সাধ্য করা থাকবে না। তারিখ দিলেও দেখবেন যে এই যে ডাকসু ইলেকশন হবে, জকসু অমুক তমুক রাখসু, তারপরে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন শুরু হবে, রাজনীতির দৌড় মায়ের পেছ কোন দিকে যায় টেরও পাবেন না। বিএনপি এক পর্যায়ে বলবে বাবা নির্বাচন রাখো, আগে আপন প্রাণ বাঁচা, আগে আমি বাঁচি, আমার দল তো যাচ্ছে। কয়েকটা নির্বাচন দিলে ছাত্র সংসদ নির্বাচনের পরেই দেখবেন যে বিএনপির দৌড় শুরু, যে ছাত্র দল সব জায়গায় গোহারা আছে, অতএব শেষ, জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে। এরপর একটা দুইটা সিটি কর্পোরেশন নির্বাচন হবে, বিশেষ করে ঢাকা উত্তর দক্ষিণ, এই দুইটা আগে ভাগে হতে পারে। দেখবেন যে বিএনপির অবস্থা কি, জাতীয় রাজনীতির মোড় ঘুরে যাবে। তা আগামী ৫-৬টা দিনে চুপ্পুকে নিয়ে একটা ঝামেলা হতে পারে। জুলাই প্রোক্লেমেশন এবং জুলাই সনদ দুইটারই একটা দফারফা হবে। চলবে কি চলবে না তার একটা ফাইনালাইজেশন হবে।
নির্বাচনের তারিখ বিষয়ে একটা ধারণা প্রফেসর ইউনূস দিবেন, এটা বোঝা যায় যে নিশ্চিত দিবেন, কিন্তু ওই তারিখে হবে না। দর্শক, এই প্রেস সচিবই বলছেন নির্ধারিত সময় নির্বাচনে একদিনও দেরি নেই। প্রেস সচিবের বক্তব্য, সমকাল রিপোর্ট করেছে এই শিরোনাম, আমি সমকাল থেকে পড়ে শুনছি। আচ্ছা, নির্ধারিত সময় নির্বাচন হবে একদিন দেরি নেই, সময়টাই তো নির্ধারিত হয়নি, আপনি দেরি হবে না হবে এই প্রশ্নটা আসলেন কিভাবে? নির্ধারিত সময়টাই তো এখনো হয়নি, তাহলে বোঝা যায় যে নির্ধারিত সময় 29 সালেও হতে পারে নাকি? সব কথার মধ্যে কিন্তু গোজামিল আছে, ভেজাল আছে। দর্শক, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী 5-6টা দিন খুবই গুরুত্বপূর্ণ, নির্বাচন নির্ধারিত সময় হবে, একদিনও দেরি হবে না। নির্ধারিত সময় তো ঠিক হয়নি, তার আগে নির্ধারিত সময় বলছেন কেন? তা নির্বাচন, জুলাই সনদ, সব এটা আপনি জুলাই সনদ টনদ সাধারণ মানুষ অত বুঝবে না। রিক্সা চালক, ভ্যান চালক, জুলাই সনদে কি লেখা আছে ওটা পত্রিকা দিবে, সে ওটা পড়বে না। সে দেখবে যে বিএনপি জামাতের মধ্যে শত্রুতা কতটুকু, মিল কতটুকু, মৌলিক ঐক্যমতের জায়গা কতটুকু, বিএনপি জামাতকে কোন ভাষায় গালি দেয়, জামাত বিএনপি কোন ভাষায় সমালোচনা করে, এনসিপি বিএনপির বিরুদ্ধে কিভাবে রিয়াক্ট করে, এরকম মৌলিক কিছু বিষয়ের মাধ্যমে আপনি বুঝবেন যে রাজনীতি কোন পথে যাবে। মৌলিক আন্ডারস্ট্যান্ডিং, মৌলিক কনসেনসাস ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন, কোনো সুন্দর পিসফুল পাওয়ার ট্রানজিশন হবে না। এটা রাজনৈতিক দলগুলো একে অপরকে কিভাবে ট্রিট করছে এটা দেখে আপনি বুঝতে পারবেন। এতে অতি জটিল প্রোক্লেমেশন কিংবা সনদের যে আর্টিকেল গুলো বা ভিতরে কি আছে, এগুলো প্রেক্ষাপটে কি আছে, পয়েন্টে কি আছে, এগুলো বোঝার কোনো দরকার নেই। শফিকুল আলম বলেন একটা বিষয় নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। অথবা ইউনূস নির্বাচনের সময় বলেছেন তার থেকে একটা দিনও দেরি হবে না। কোন সময় বলেছেন? নির্বাচনের কোনো সময় তো বলেননি, কন্ডিশনাল আনুমানিক ধারণা দিয়েছেন যে এইটা যদি হয়, সংস্কার যদি হয়, প্রস্তুতি যদি নেওয়া যায়, সব প্রস্তুতি যদি শেষ করা যায়, আমরা যদি সে লন্ডন কেলেঙ্কারির কথা ধরি, তাহলে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, রোজার আগে। এই তো ওটাকে নির্ধারিত কোনো সময়? আপনার কন্ডিশনে তো ধারে কাছেও যেতে পারেন, আপনি নির্ধারিত সময় কোথায় পেলেন? বোঝা গেল এই কথার মধ্যে ফাঁক আছে। তাহলে আগামী 5-6 দিনের মধ্যে কি হবে? টানটান উত্তেজনা, সবার সতর্ক। ওয়াকারকে সাপোর্ট করছে, শিরিন শারমিনকে সাপোর্ট করছে, চুপ্পুকে সাপোর্ট করছে, আর বিপরীতে কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে 626 জন লোককে দেশের বাইরে পাঠায় নাই। কি করেছে জানেন? ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে, তারা তৃতীয়তায়। এখন জেনারেল ওয়াকার বলবে আমি তো ইসলামিস্টদের নিয়ে কোনো কথা বলি না, হুইচ ইজ ট্রু, সে ইসলামিস্টদের নিয়ে কথা বলে নাই, কিন্তু সে তার কথাবার্তা থেকে তারা এমন ভাবে পিক করেছে, কথাটা ছিল এই, তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অযোগ্য ব্যক্তি, একজন বিস্টেন্ডার, রাস্তায় দর্শকের ভূমিকা পালন করছে, যেখানে বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে মারামারি করছে, ইসলামিস্টরা অনিয়ন্ত্রিতভাবে বাংলাদেশটাকে পরিচালিত করছে। দর্শক বিন্দু, বাংলাদেশের যে কোনো প্রসঙ্গে আসতে গেলে জঙ্গি তৎপরতা, ইসলামিস্ট, বাংলাদেশি মুসলমানদের উপরে বদনাম, ভারতীয় মিডিয়ায় এটা নতুন কিছু না। ডক্টর যেদিন হাসিনা মাগি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে, সেদিন থেকে আজ অবধি ভারত এই কাজটাকে এফেক্টিভলি করে, যে তারা কন্টিনিউয়াসলি এভাবে করে যাচ্ছে। কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে এই, আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতেছে, এমন ভাবে কথা বলতেছে ডক্টর ওয়াকার, হি বিকাম দ্য জেনারেল ওয়াকার, পারহাপস হি ইজ দ্য সেভিয়ার অফ বাংলাদেশ। জেনারেল ওয়াকার, আমি যতগুলো মন্তব্য করেছি এই কথাগুলো রিবাট সে করতে পারে না, এবং রিবাট করার মতো কোনো একটা জায়গা তার আছে আমি তা কখনো দেখি না। এখন জেনারেল ওয়াকার সম্পর্কে হিন্দুস্তান টাইমস আরো একটা কথা বলেছে, ইসলামিস্টরা আর্মিকে অ্যাটাক করছে, ইসলামিস্টরা পুলিশদের অ্যাটাক করছে, ল এনফোর্সমেন্টকে অ্যাটাক করছে। এই কথাগুলো ওয়াকারের ভাষণ থেকে তারা পিক করছে। কে করছে? হিন্দুস্তান টাইমস। দর্শকবৃন্দ, আমি হিন্দুস্তান টাইমসের এই কলমটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এই কলমটা আপনারা নিজে গিয়ে এই আর্টিকেলটা পড়ে দেখুন। যে আর্টিকেলটার ওয়াকারকে রীতিমতো গ্লোরিফাই করা হয়েছে, মনে হচ্ছে হি ইজ দ্য অনলি পারসন হু ক্যান ম্যানেজ বাংলাদেশ। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ওয়াকারের এই ভণ্ডামি, ওয়াকারের এই অপতৎপরতা কন্টিনিউয়াসলি আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ একটা মাত্র কারণে, কারণ বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছে এবং বাংলাদেশ অন দ্য রাইট ট্র্যাকে দিতে চাচ্ছে, এটাকে একজন মানুষ শুধু ব্যাহত করতে পারে, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে 626 জন লোককে দেশের বাইরে পাঠায় নাই। কি করেছে জানেন? ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে, তারা তৃতীয়তায়। আতিথ্যতায় থাকায় সে কি করতে পারছে আপনাদেরকে আমি বলি। বাংলাদেশকে একটা বা দুইটা জায়গা আছে যেখানে কমপ্লিট ইমিউনিটি রয়েছে। কমপ্লিট ইমিউনিটির জায়গাটি কি দর্শকবৃন্দ আপনারা জানেন কোথায়? বঙ্গভবন। বঙ্গভবনে ইমিউনিটি রয়েছে। বঙ্গভবনে কোনো সার্চ ওয়ারেন্ট হবে না। বঙ্গভবনে ওখানে গিয়ে কেউ সার্চ করে ওখান থেকে কাউকে বের করে আনবে না। বঙ্গভবনে বেডরুমের অভাব নাই, লুকিয়ে থাকার অভাব নাই, মাজারেরও অভাব নাই, স্টাফ কোয়ার্টারেরও অভাব নাই। এখন দর্শকবৃন্দ, আমার বিশেষ সোর্স কয়েকটা সাবজেক্ট আমাকে আপডেট করেছে, যে সোর্সগুলো ইচ্ছাকৃতভাবে যারা আমাকে অবহিত করেছে, তারা আর্মির ইউনিফর্ম পরে এখনো চাকরি করে। তাদেরকে আমি বিপদে ফেলতে চাই না, যারা কন্টিনিউয়াসলি যোগাযোগগুলো রক্ষা করে। পুলিশের বেশ কিছু দেশপ্রেমিক যারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করে, কোনো এক সময় তাদের নাম চলে আসবে আমার টিভি স্ক্রিন, আমি দেখাবো যখন বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সাবজেক্টটা কি করছে ওয়াকার? শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে, যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে,
তার প্ল্যান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে। কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নাই। তো তারা শিরিন শারমিনকে লালন পালন করে রেখেছে। দর্শকবৃন্দ, আমি আজকের যে কথাটা বলছি, গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল, শিরিন শারমিন ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে, তাকে অ্যাকম্পেইন করেছে ওয়াকারের বাসার লোকজন। এখন একটা বিষয় আপনাদেরকে অনেকে বলবে যে তুমি একটা গুজব তৈরি করছে। দর্শকবৃন্দ, একটা সাবজেক্ট গুজব তৈরি আমি করছি। জেনারেল ওয়াকার যখন রওয়া ক্লাবে মন্তব্য করতে যাচ্ছিল, ওখানে রয়ের বেশ কিছু লোকজন ছিল, ওখানে হিন্দুস্তান টাইমস এবং ভারতীয় মিডিয়ার কিছু লোকজন ছিল। আপনারা কি জানেন যে জেনারেল ওয়াকার জানতেন যে বক্তব্যের পরপরই এটা ভারতের মিডিয়া পিক করবে এবং ভারতে এটাকে কিভাবে পোর্ট্রেট করা হবে, ওয়াকার সেটা জানত। এবং আরো একটা কথা, ওয়াকার সুযোগ বুঝে দেশের পরিস্থিতি এমন ভাবে ব্যাখ্যা করে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেলেন। দেশের পরিস্থিতি এত খারাপ, উনি আর নিয়ন্ত্রণ করতে পারছে না, হি হ্যাড এনাফ। এই জন্য দেশের এই পরিস্থিতিতে নপুংসকের মতো, তাহলে হলো না সে পালায় গেল দেশ থেকে? না, সে পালায় যায় না। ওখানে কেন গেছে জানেন? ওখানে ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় রয় সিনিয়র অফিসিয়ালরা এখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, এই মুহূর্তে তারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। ওয়াকার ওখানে গেছে বৈঠক করার জন্য। আরো একটা কথা, এখন আপনারা আমাকে বলবেন যে ওয়াকার বেডরুমে বিক্রম মিশ্রিকে বসায় মিটিং করতে পারে, সে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়ে কথাটা বলবে কেন? আপনার মনে হচ্ছে না বেডরুমে গিয়া তার বউয়ের জায়গায় মিস্ত্রিরে বসাইয়া সে সেই থেকে আজ পর্যন্ত যেই গালিগালাজ গুলো শুনতেছে, একটু বোধহয় টায়ার্ড হয়েছে, তার হার্টের মধ্যে একটু সমস্যা হয়েছে, যে মিল্টনকে একটু থামানো জরুরি হয়ে পড়ছে। আবার অনলাইনে আমার মতো আরো 2-4 জন আছে, তার জন্য সবসময় কামান ডাকতে থাকে। তো কয়েকজনের কামানের গোলা সে সহ্য করবে। একটু আফ্রিকা গেছে আরো একটা কারণে, একটা অজুহাত তৈরি করলো, ওখানে গেছে কন্টিনজেন্টের জন্য। আপনারা আমাকে একটা কথা জবাব দেন, যেখানে দেশের জরুরি অবস্থার মতো একটা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো পজিশনে নাই, তার নিজের ব্যাখ্যায় মিলিটারিকে পাঠাচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, বিডিআর এর অফিসার হচ্ছে আর্মির অফিসার, সেক্ষেত্রে সে 3 দিনে সফরে যাবে আফ্রিকায়। অর্থাৎ কি জানেন, দেশের পরিস্থিতির চেয়ে তার কাছে ইম্পর্টেন্ট হলো আফ্রিকা গিয়ে একটা ক্লিনিকের উদ্বোধন করা। আর কখন? এমন একটা মুহূর্তে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভিজিট করতে গেলেন, যে মুহূর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে, ভারতের সিনিয়র আর্মি অফিসিয়ালরা ওখানে। ঠিক ওই মুহূর্তে ওয়াকারকে ওখানে যেতে হবে। দর্শকবৃন্দ, 2-এ 4 মেলানোর দায়িত্ব আপনার। আমি আপনাদেরকে সিনারিও বলছি। এবং আরো একটা কথা আমি বলেছি, বঙ্গভবনে কমপ্লিট ইমিউনিটি থাকে, ওখানে পুলিশরা চেক করতে যায় না। আপনাদের মনে আছে তো, বিচারপতি সাত্তার যখন বিএনপি প্রেসিডেন্ট, তখন কোন মন্ত্রীর বাসা থেকে কোথাকার ছাত্র দলের, যুব দলের হাইজাকারদের অ্যারেস্ট করা হয়েছে, এসব সাহেব একটা অজুহাত তৈরি করছিল না? খেয়াল আছে? কিন্তু একটা কথা, আজকে ওয়াকারুজ্জামান বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে যেভাবে লোক 626 জনকে রেখেছিল, এখন অত্যন্ত যত্নের সাথে শিরিন শারমিনকে ওখানে খুব ভালোভাবে রেখেছে একটা কারণে, যদি শিরিন শারমিনকে ব্যবহার করা যায়। কেন যায়? ভারত ওয়াকারকে সাপোর্ট করছে, শিরিন শারমিনকে সাপোর্ট করছে, চুপ্পুকে সাপোর্ট করছে, আর বিপরীতে কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে আওয়ামী লীগের একেবারে বঙ্গবন্ধু ফ্যামিলির এক সদস্যের মুখের কথা, আরে ডক্টর ইউনূস সাহেব ইনএফেক্টিভলি, উনি তো ইনএফেক্টিভ, এই লোকটা কিছুই করতেছে না, এই লোকটা হুবড়ি, এই লোকটা বাজে, ডক্টর ইউনূসকে গালি দিচ্ছিলেন। আমি অনেকক্ষণ তার কথা শোনার পরে তার মুখের দিকে তাকাই আমি একটা কথা বললাম। আমি তাকে একটা উদাহরণ দিয়েছিলাম দর্শকবৃন্দ, সেটা কি জানেন? আমি একসময় মেসি নামে আমেরিকা একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমি ওটা ডিরেক্টর অফ অপারেশন ছিলাম। আমাকে একটা জায়গায় পোস্টিং করা হলো, যেখানে কালোরা আমাকে পছন্দ করতো না, যে ব্লাডি বাংলাদেশি, হাউ হি বিকাম ডিরেক্টর অফ অপারেশন, আমাকে পছন্দ করতো না। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।